প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে একটু দেখে নেই। আজকে আমরা মেনলি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন থেকে পিএইচ স্কেলের প্রতিষ্ঠা, পানির সয়নিকরণ বিক্রিয়া এবং পিএইচ কিভাবে নির্ণয় করা যায় বিভিন্ন অ্যাসিড ক্ষার দ্রবণের, সেই বিষয়গুলো দেখব। তো এখানে আজকের এই টিউটোরিয়াল থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা এক নজরে এখানে দেয়া আছে। আমি আর এসব বলছি না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিও। তো এখানে তোমরা বোনাস হিসেবে যে বিষয়টা পাবা সেটা হচ্ছে যে ক্যালকুলেটর ছাড়াই কিভাবে লগারিদমের এই গাণিতিক সমস্যাগুলো তোমরা সমাধান করবে। তোমরা জানো মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এখন আর ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তবে সেক্ষেত্রে যদি পিএইচ এর এই লগারিদম সম্পর্কিত যদি কোনো সমস্যা আসে তাহলে কিভাবে সমাধান করবো তার ট্রিক্স শিখাই দিব। খুবই ইন্টারেস্টিং হবে বিষয়টা। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় চলে যাই। তো আগে আমরা একটু দেখি সয়নিকরণ বিক্রিয়া কি এবং পানির সয়নিকরণ বিক্রিয়া থেকে কিভাবে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করা যায়। তো সয়নিকরণ বিক্রিয়ার সংজ্ঞায় বলা হচ্ছে, সয়নিকরণ বিক্রিয়ার সংজ্ঞা যদি আমরা বলি তাহলে এভাবে বলা যায় যে একই রকম দুই অণু পরস্পর ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যদি এক অণু ধনাত্মক আয়নে এবং অপর অণু যদি ঋণাত্মক আয়নে পরিণত হয় তবে এই জাতীয় বিক্রিয়াগুলোকে সয়নিকরণ বিক্রিয়া বলা হয়। তো বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে একটু দেখি। তো সেলফ আয়োনাইজেশন রিয়াকশন হচ্ছে এরকম, একই রকম দুই অণু। তো মনে করা যাক যে আমরা দুই অণু পানির কথা বিবেচনা করছি। এটা এক অণু পানি, পানি একটা লিকুইড পদার্থ, প্লাস এটা আর এক অণু পানি, এটা লিকুইড পদার্থ। এখন যদি এখানে এরকম হয় যে এই পানির অণুটাকে একটা প্রোটন দিয়ে দেয়, তাহলে যে পানির অণুটা প্রোটন গ্রহণ করছে সেটা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে, আর যে পানির অণুটা প্রোটন দিয়েছে সেটা হাইড্রোক্সাইড আয়নে পরিণত হবে। তা এই যে এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে একই রকম দুই অণু পানি, এই দুই অণু পানি ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এক অণু পানি প্রোটন গ্রহণ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, আর অপর অণু পানি প্রোটন ত্যাগ করে হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়েছে অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এই বিক্রিয়াটাই হচ্ছে তাই সেলফ আয়োনাইজেশন রিয়াকশন, অর্থাৎ একই রকম দুই অণু পরস্পর ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যদি এক অণু ধনাত্মক আয়নে পরিণত হয় আর এক অণু যদি ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে এইটাকে বলা হচ্ছে সেলফ আয়োনাইজেশন রিয়াকশন বা সয়নিকরণ বিক্রিয়া। এই আয়নটাকে আমাদের একটু মনে রাখতে হবে, এর নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। পানি থেকে উৎপন্ন হওয়ার কারণে এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে যে হাইড্রোনিয়াম আয়ন থেকে কিভাবে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করা যায় বা এই পানির সয়নিকরণ বিক্রিয়া থেকে কিভাবে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করা যায় সেটা আমরা একটু দেখি। তো একটা বিষয় হচ্ছে আমরা যদি পানির বিয়োজনটা যদি আরেকটু যদি সিম্পলিফাই করে যদি দেখি, মনে করা যাক যে এটা একটু হচ্ছে পানির অণু, এইটাকে যদি আমরা বিয়োজনটা সিম্পলিফাই করি তাহলে এইভাবে লিখতে পারবো যে এইটা এস প্লাস এবং ওএস মাইনাস এই অবস্থায় থাকে। প্রকৃতপক্ষে এই অবস্থায় থাকে না, যা থাকে তা হচ্ছে যে এই পানির অণু ওই পানিতে বিদ্যমান অপর পানির অণুকে একটা প্রোটন দিয়ে দেয়, দিয়ে মূলত এই H প্লাস আয়নটা আগের মতোই আর কি হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে। তো আমরা হিসেবটা একটু সহজ করার জন্য এই হাইড্রোনিয়াম আয়নের প্রতিনিধি হিসাবে H প্লাসকেই বুঝি বা বুঝবো, এবং আমরা জলীয় দ্রবণের মধ্যে অ্যাকুয়াস সলিউশনে পানি বিয়োজিত হলে হাইড্রোনিয়াম আয়নের পরিবর্তে H প্লাস করে লিখব। যাই হোক, যেহেতু পানি একটা দুর্বল যৌগ, এই যৌগটা তাই স্বল্প পরিমাণে বিয়োজিত হয়। যেহেতু স্বল্প পরিমাণে বিয়োজিত হয় তাই এটা একটা উভমুখীভাবে সাম্যাবস্থা অর্জন করে থাকে। তো এরূপ সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক যদি কে ডব্লিউ হয় তাহলে কে ডব্লিউ সমান আমরা লিখতে পারবো উপরে উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর। তা উৎপাদ হিসাবে এখানে H প্লাস এর সক্রিয় ভরের জায়গায় আমরা H প্লাস এর মোলার ঘনমাত্রা লিখছি, আর OH মাইনাস এর মোলার ঘনমাত্রা লিখছি, আর নিচে বিক্রিয়কের জন্য আমরা লিখছি পানির আমরা সক্রিয় ভর লিখছি মোলার ঘনমাত্রা হিসেবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন সক্রিয় ভর যখন পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে পিওর সলিড আর পিওর লিকুইডের ক্ষেত্রে সক্রিয় ভরের মানটা এক হয়। তো যে পানি যেহেতু একটা বিশুদ্ধ পদার্থ, তরল পদার্থ, তাই এর ক্ষেত্রে এর সক্রিয় ভর তথা হাইড্রোজেন অর্থাৎ H2O এর মোলার ঘনমাত্রাটা এক হবে। সেক্ষেত্রে আমরা কে ডব্লিউ এর মানটাকে লিখতে পারবো এভাবে, কে ডব্লিউ সমান হচ্ছে H প্লাস এবং হচ্ছে OH মাইনাস এর মোলার ঘনমাত্রার গুণফল। এখন আমরা জানতাম যে সাম্য ধ্রুবক তাপমাত্রার উপর নির্ভরশীল,
তো যেহেতু KW একটা সাম্য ধ্রুবক, সুতরাং এটাও তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। এখানে KWটাকে কিন্তু বলা হচ্ছে পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল কেন বলা হচ্ছে? কারণ একটা বিষয় খেয়াল করে দেখো, পানি থেকে যে আয়নগুলো উৎপন্ন হয়েছে সেই আয়নগুলোই কিন্তু এখানে যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রা পদের গুণফল হয়েছে। তাই এইটাকেই কিন্তু বলা হচ্ছে পানির আয়নিক গুণফল। তো 25°C তাপমাত্রা এই পানির আয়নিক গুণফল KW এর মান বিজ্ঞানী হেডউইলার এবং কোলরাস নির্ণয় করে দেখেন যে এর মানটা হচ্ছে 10⁻⁴। এটা কখন? 25°C তাপমাত্রা, এটা ফিক্সড। যদি তাই হয় তাহলে আমরা এইটাকে একটু এভাবে লিখতে পারি যে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফলটা হবে 10⁻⁴ কখন? at 25°C টেম্পারেচার। আচ্ছা, এইটা মনে করা যাক যে সমীকরণ নাম্বার হচ্ছে 1। এখন এই সমীকরণ থেকে আমরা তিনটা বিষয়কে প্রতিষ্ঠা করতে পারবো। তো আমরা বিষয় তিনটা একটু দেখি। তো প্রথমে মনে করা যাক এরকমটা হলো যে একটা দ্রবণ যদি এমন হয় যে ওই দ্রবণটাতে যতগুলো H+ আছে ঠিক ততগুলো OH- ও আছে। অর্থাৎ দ্রবণটাতে যতগুলো H+ থাকে ঠিক ততগুলো যদি OH- থাকে তাহলে এই দ্রবণটা কিন্তু প্রশম দ্রবণ হবে। কারণটা হচ্ছে প্রত্যেকটা H+ প্রত্যেকটা OH- কে প্রশমিত করবে। যেমনটা মনে করা যাক যে যদি 10টা H+ এবং 10টা OH- থাকে কোনো দ্রবণে, তাহলে একে অপরকে প্রশমিত করে দ্রবণটা কি করবে? নিরপেক্ষ করবে বা প্রশম করবে। তাই আমরা বলতে পারি যে প্রশম দ্রবণের ক্ষেত্রে H+ এবং OH- এর ঘনমাত্রা একই থাকে। এখন আমরা যদি উভয় পাশে একটা H+ এর মোলার ঘনমাত্রা দ্বারা যদি গুণ করে দেই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো H+ এর মোলার ঘনমাত্রা গুণন হচ্ছে আর একটা H+ এর মোলার ঘনমাত্রা, এটা গুণ করে দেওয়া হলো। আর এখানে লিখতে পারবো OH- তো আগ থেকে ছিল, আর আমরা উভয় পাশে একটা H+ এর মোলার ঘনমাত্রা দ্বারা গুণ করলাম। বা এইটাকে আমরা লিখতে পারবো দুইটা H+ এর মোলার ঘনমাত্রা হওয়ার কারণে দুইটার কারণে আমরা এখানে একটা স্কোয়ার করে লিখতে পারি। আর H+ এবং OH- মিলে কি হচ্ছে? আমাদের মানটা হচ্ছে 10⁻⁴। তাহলে এটা আমরা 10⁻⁴ লিখতেছি একের সাহায্যে। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারবো বা H+ এর মোলার ঘনমাত্রা উভয় পাশে যদি স্কোয়ার রুট করি তাহলে হচ্ছে 10⁻⁷। এখন আমরা একটা মাইনাস লগ দ্বারা উভয় পাশে গুণ করতে চাই, তাহলে মাইনাস লগ H+ এর মোলার ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে মাইনাস লগ 10⁻⁷, বা লেখা যাবে যে PH ইকুয়াল হচ্ছে -7টা সামনে আসলে হচ্ছে 7। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, কয়েকটা ঘটনা ঘটলো। একটা হচ্ছে আমরা মাইনাস লগ H+টাকে আমরা PH লিখলাম, তার মানে এখান থেকে PH এর সংজ্ঞা দেওয়া সম্ভব। আর একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে PH লিখছি এই PH সমান যে আমরা মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনত্বের গুণফল লিখলাম, এখানে পিটা কিন্তু অবশ্যই স্মল লেটারে লিখতে হবে আর এইচটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর পি এবং এইচ একই রেখায় থাকবে, অর্থাৎ একই লাইনে থাকবে, পি এর উপরে এইচ পাওয়ার হিসাবে যাবে না, এটা একটু মনে রাখতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা যদি একটু পিএইচ এর সংজ্ঞাটা যদি একটু দেই তাহলে আমরা বলতে পারবো যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলে। পিএইচ কাকে বলে এইটা 1 মার্কসের জন্য আসে সংজ্ঞাটা, আমরা একটু সংজ্ঞাটা মনে রাখবো। এবং এই সংজ্ঞায় তোমরা সাধারণত দেখা যায় যে মোলার ঘনমাত্রার কথাটা উল্লেখ করো না, শুধু ঘনমাত্রার কথা বলো। তো শুধু ঘনমাত্রা বললে কিন্তু মার্কস পাবে না। তো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? সংজ্ঞাটা এইভাবেই দিতে হবে যে হাইড্রোজেন আয়নের বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য সেটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে একটা ঘটনা ঘটছে আমরা একটা খেয়াল করে দেখি। সেটা হচ্ছে যে যদি দ্রবণটা প্রশম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে উক্ত দ্রবণের পিএইচ এর মানটা পুরা 7 হয়ে থাকে, এই বিষয়টা মনে রাখতে হবে। এটা 2 মার্কসের জন্য অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে ব্যাখ্যা করো প্রশম দ্রবণে বা নিরপেক্ষ দ্রবণে বা বিশুদ্ধ পানির পিএইচ 7 হয়। তাহলে আমরা দেখলাম প্রশম দ্রবণের পিএইচটা 7 হচ্ছে। এখন যদি একটা দ্রবণ এরকম হয় যে ওই দ্রবণে যতগুলো H+ আছে তার চেয়ে কম পরিমাণে OH- আছে, অর্থাৎ H+ এর পরিমাণ OH- এর চেয়ে বেশি,
তাহলে কিন্তু ওই দ্রবণটা অম্লীয় হবে। যেমনটা মনে করা যাক যে 5টা H+ আর 4টা যদি OH- থাকে, তাহলে 4টা OH- 4টা H+ দ্বারা প্রশমিত হওয়ার পরও একটা H+ বেশি থাকবে, আর H+ বেশি থাকলে ওই দ্রবণটা অম্লীয় হবে। তার মানে হচ্ছে যে অম্লীয় দ্রবণের ক্ষেত্রে কি হবে, অম্লীয় দ্রবণে H+ এর মোলার ঘনমাত্রাটা OH- এর মোলার ঘনমাত্রার চেয়ে অবশ্যই বেশি হবে। এখন আমরা আগের মতোই উভয় পাশে H+ এর মোলার ঘনমাত্রা দিয়ে যদি গুণ করি, তাহলে লিখতে পারবো H+ এর মোলার ঘনমাত্রা ইনটু H+ এর মোলার ঘনমাত্রা, আর ইকুয়াল গ্রেটার দ্যান হচ্ছে এখানে OH আগ থেকেই ছিল, থাকলো, আর আমরা একটা H+ এর মোলার ঘনমাত্রা দ্বারা গুণ করছি উভয় পাশে। বা আমরা লিখতে পাচ্ছি যে H+ এর মোলার ঘনমাত্রার উপর একটা স্কোয়ার দিতে পারছি। এইটা ইজ গ্রেটার দ্যান কি হচ্ছে, আবারও আগের মতো 10⁻14 হচ্ছে। কিভাবে হইলো, 1 এর সাহায্য নিয়ে হলো। ঠিক আছে, 1 এর সাহায্যে এই মানটা আমরা লিখতে পাইলাম। তাহলে আমরা আবারও আগের মতো লিখতে পারতেছি যে H+ এর মোলার ঘনমাত্রা সমান হচ্ছে স্কোয়ার রুট করে দিলে 10⁻⁻7 হচ্ছে। এখন আমরা এখানে উভয় পাশে মাইনাস লগ দ্বারা গুণ করতে চাই। তাহলে মাইনাস লগ, কেন মাইনাস লগ দ্বারা গুণ করছি, কারণ আমরা এটাকে পিএইচ আকারে লিখতে চাচ্ছি। কারণ পিএইচ এর সংজ্ঞায় বলা হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলে। সুতরাং এই জন্য আমাদের ঋণাত্মক লগারিদম নিতে হচ্ছে। মাইনাস লগ যদি আমরা নেই, তাহলে আমাদের উভয় পাশে মাইনাস লগ H+ এর মোলার ঘনমাত্রা এভাবে করে লিখতে হচ্ছে। আর কি লিখতে হচ্ছে, আর একটা জিনিস লিখতে হচ্ছে, সেটা হচ্ছে এরকম, আমি আবার একটু লিখি। এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, তাই একটু বেশি একটু বিস্তৃত ভাবে লিখি। তাহলে আমরা আগে যদি লগ দিয়ে যদি শুধু গুণ করি, তাহলে কি হবে, লগ দ্বারা গুণ করলে এখানে H+ হবে, এখানে গ্রেটার দ্যান লিখে আমরা কিন্তু লগ 10⁻⁻ কিন্তু -7 দিতে পারবো। কিন্তু এর পরের লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এখানে তোমরা ভুল করো বা বুঝতে পারো না, এটা একটু খেয়াল করে দেখো। এবার যদি আমরা উপরের সংখ্যাটা যদি মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের হচ্ছে এরকম মাইনাস লগ, আর হচ্ছে কি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, আর এখানে হচ্ছে মাইনাস লগ 10⁻⁻7। তো এখানে যেমন আগে গ্রেটার দ্যান চিহ্ন ছিল, এবার কিন্তু গ্রেটার দ্যান আর থাকছে, এবার হচ্ছে লেস দ্যান হচ্ছে। এই যে গ্রেটার দ্যানটা যে লেস দ্যানে পরিণত হলো, কেন হলো, কিভাবে হলো, সেই বিষয়টা একটু বুঝতে হবে। তো বিষয়টা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, আমরা জানি যে 5 ইজ গ্রেটার দ্যান 3, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন আমরা উভয় সংখ্যার উভয় পাশে যখন আমরা মাইনাস দ্বারা গুণ করব, তখন হয় -5 আর হয় -3। এবার কি আমরা গ্রেটার দ্যান বলতে পারি, পারবো না। এবার কিন্তু আমাদেরকে লেস দ্যান বলতে হয়। তার মানে যখন আমরা একটা মাইনাস দ্বারা গুণ করে ফেলি অসমতা চিহ্নের, তখন অসমতা চিহ্নটার দিক চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এইটা সমান এখন আমরা লিখতে পারতেছি যে পিএইচ, কারণ হাইড্রোজেন আয়নের মোলার ঘনত্ব ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, আর লেস দ্যান মাইনাস ওটার সামনে আসলে প্লাস হয়ে যাচ্ছে, 7 হচ্ছে। অর্থাৎ যদি কোনো দ্রবণ অম্লীয় হয়ে থাকে, তাহলে সেই অম্লীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মানটা কত হবে, 7 এর চেয়ে কম হবে। তার মানে অম্লীয় দ্রবণগুলোর পিএইচ এর মান 7 এর চেয়ে কম হয়। এখন আমরা আর একটা কাজ করে দেখি, সেটা হচ্ছে এরকম যে আমাদের ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে কেমন হবে। তো আমি ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে আর লিখে দেখাতে চাচ্ছি না, একই লেখা বারবার লিখলে তোমরা বিরক্ত হয়ে যাবে। আমি শুধু একটু কথা বলি, সেটা হচ্ছে দ্রবণ যদি ক্ষারীয় হয়, অর্থাৎ ক্ষারীয় দ্রবণে যা হবে তা হচ্ছে যে H+ এর মোলার ঘনমাত্রা অপেক্ষা OH- এর মোলার ঘনমাত্রা বেশি হবে। আর সেই ক্ষেত্রে ফাইনালি আমরা যে সিদ্ধান্তটা নিতে পারবো, সেটা হচ্ছে যে পিএইচ এর মানটাও কিন্তু গ্রেটার দ্যান 7 হবে। হ্যাঁ, তো এই যে ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মানটা গ্রেটার দ্যান 7 হয়, কেন হয়, কিভাবে হয়, সেটা তোমাদের বাসার কাজ, এটা তোমরা বাসায় করবে। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করি। এই যে 1 নম্বর সমীকরণে যা আছে H+ এর মোলার ঘনমাত্রা এবং OH- এর মোলার ঘনমাত্রা সমান হচ্ছে 10⁻14, এইটাকে আমরা আর একটু বিস্তৃত করে একটু লিখতে চাই। দেখা যাক কিভাবে লেখা যায়। তো আমাদের বিষয়টা কি ছিল, বিষয়টা ছিল এরকম যে H+ এর মোলার ঘনমাত্রা এবং OH- এর মোলার ঘনমাত্রার গুণফলটা ছিল 10⁻14। এবার এই সমীকরণটা, এই 1 নম্বরে এবার আমরা উভয় পাশে লগ নিতে চাই। তাহলে লগ যদি নিতে, তাহলে হচ্ছে লগ H+ এর মোলার ঘনমাত্রা ইনটু হচ্ছে OH- এর মোলার ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে লগ 10⁻14।
এখন লগের গুণ মানে হচ্ছে লগের যোগ, সেই হিসেবে আমরা এখানে লিখতে পারবো লগ এস প্লাস এর মোলার ঘনমাত্রা প্লাস হচ্ছে লগ ওএস মাইনাস এর মোলার ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে লগ 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 14। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের তো পিএইচ এর সংজ্ঞা প্রয়োজন। পিএইচ এর সংজ্ঞা প্রয়োজন হলে এই সংজ্ঞাকে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো আমরা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে একটা মাইনাস দিতে হচ্ছে, এখানে একটা মাইনাস দেওয়া যায়, কারণ মাইনাস প্লাসে মাইনাস হয়। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, এখানে একটা মাইনাস হচ্ছে। তো তখন আমরা যা লিখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম মাইনাস লগ এস প্লাস, এইটার সমান আমরা লিখতে পাচ্ছি পিএইচ, আর এই প্লাসটা হচ্ছে এই প্লাস, আর মাইনাস লগ ওএস মাইনাসকে বলা হচ্ছে পিওএস। তো অনেক সময় পিওএস এর সংজ্ঞাও চাইতে পারে। তো পিওএস এর সংজ্ঞা পিএইচ এর মতোই, শুধু বলতে হবে যে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএস বলে। আর এইটা সমান কত হচ্ছে, মাইনাস 14 সামনে আসলে মাইনাসে মাইনাসে প্লাস 14 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে পিএইচ এবং পিওএইচ এর যোগফলটা 14 হয়, 14 হয়। এই 14 কেন হলো, এই বিষয়টা কিন্তু একটু মনে রাখা উচিত। যে আমরা খেয়াল করে দেখি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু পানির মোলার ঘনমাত্রা 10 টু দি মাইনাস 14 ছিল, তাই কিন্তু এই মানটা 14 আসছে। যদি -14 যদি না হতো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কিন্তু আমরা 14 পেতাম না। আমরা একটু পরে দেখব যে তাপমাত্রা পরিবর্তন করলে কেডব্লিউ এর মানটা পরিবর্তন হয়, এবং সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেডব্লিউ এর মানটা বাড়তে থাকে। কেডব্লিউ কি জিনিস? কেডব্লিউ হচ্ছে আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল আর কি। এই জন্য কেডব্লিউ, ডাব্লিউ তো হচ্ছে ওয়াটার। এখন কেডব্লিউ এর মান তাপমাত্রার সাথে পরিবর্তন হয়, এইটা বিষয় দেখার আগে আমরা কিছু তথ্য একটু দেখে নেই। আমরা পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করব, তার আগে একটু তথ্য দেখো যে এখানে বিভিন্ন উপাদানের কিন্তু পিএইচ এর মানগুলো দেওয়া আছে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু দেখে নিবে বা পড়ে নিবে, আমি আর এগুলো বলছি না। আমার যে তথ্যটা প্রয়োজন সেটা হচ্ছে এইখানে দেখো একটা বিষয় বলছে যে তাপমাত্রা, এইখানে বিভিন্ন তাপমাত্রায় কেডব্লিউ এর যে মান, এগুলো হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, আর এখানে হচ্ছে কেডব্লিউ এর মান দেয়া আছে। তা বিভিন্ন তাপমাত্রা কেডব্লিউ এর মান থেকে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেডব্লিউ এর মানটা বাড়ছে। কেডব্লিউ এর মান বাড়লে কি হবে, কেডব্লিউ এর মান বাড়লে কিন্তু পিএইচ এবং পিওএইচ এর যোগফল আর একই রকম থাকবে না। যেমন একটা বিষয় খেয়াল করে দেখো, তাপমাত্রা পরিবর্তন হলে কেডব্লিউ পরিবর্তন হয়, আর কেডব্লিউ পরিবর্তন হলে পিএইচ এবং পিওএইচ এর যোগফলও পরিবর্তন হয়। সেটা কিরকম, আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা যদি বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে এইখানে কি হচ্ছে যে H প্লাস এবং OS মাইনাস, অর্থাৎ পানির আয়নিক গুণফলটা কত হবে, 51.30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 14। এখন আবার যদি আমরা আগের মতো উভয় পাশে যদি লগ নিতাম, তাহলে আমরা পাইতাম যে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল পাইতাম মাইনাস লগ 51.30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 পেতাম। তারপর কি পেতাম, এভাবে পেতাম, যদি আমরা যেহেতু এখানে গুণ হিসেবে তাহলে যোগ হিসেবে আমরা লিখতে পারি, তো আমরা লিখতে পাইতাম মাইনাস লগ কত হচ্ছে 51.30 আর মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো মাইনাস লগ 51.30 সমান কত হয়, আমরা একটু ক্যালকুলেটর আপাতত হেল্প নেই, আর আমরা পরে দেখবো যে লগগুলোকে কিভাবে সিস্টেমে নিয়ে আসা যায়। তো আমাদের মানটা হচ্ছে 51.30, এইটার লগ নিতে হবে, তখন মানটা আসে 1.71। যেহেতু এটা মাইনাসের সামনে, তাই মাইনাস তো থাকলোই, আর এখানে মাইনাসটা 14টার সামনে আসলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 14। সেক্ষেত্রে মানটা হয় আর 12.14 দিয়ে 1.71 বাদ দিলে 12 পয়েন্ট কত হচ্ছে, 29 হচ্ছে মনে হয়, এত হচ্ছে আর কি। তার মানে হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা যেমন একটু আগে দেখলাম যে বিশুদ্ধ পানিতে পিএইচ এবং পিওএইচ এর যোগফলটা ছিল 14, আরও দেখেছি যে বিশুদ্ধ পানিতে পিএইচ এর মানটা হয় পুরাই 7, তাহলে ওই অবস্থায় বিশুদ্ধ পানিতে পিওএইচ এর মানটা হচ্ছে পুরাই 7। এটা কখন, এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
কিন্তু তাপমাত্রা যখন 100°C যখন হয়ে যাচ্ছে তখন এই মানটা আসতেছে প্রায় 12 এর মতো। তো এইটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে আমরা বলতে পারবো যে পিএইচ এর জন্য মানটা হচ্ছে 6 আর পিওএইচ এর জন্য মানটা হচ্ছে 6। যেহেতু পানি ভাঙলে সমান পরিমাণ H+ এবং OH- পাওয়া যাবে তাই এই মান দুইটা সমান হয়। কিন্তু মান দুইটা কত হচ্ছে 7 না হয়ে হচ্ছে 6। এটা কখন হচ্ছে 100°C তাপমাত্রায়। তার মানে 100°C তাপমাত্রায় পানিতে বেশি পরিমাণে H+ অবস্থান করছে, মানে বিয়োজিত হচ্ছে অর্থাৎ পাওয়া যাচ্ছে, বিধায় এখানে পিএইচ এর মানটা 6 হচ্ছে। এখন যদি প্রশ্ন আসে ফুটন্ত পানির ক্ষেত্রে পিএইচ কত, ফুটন্ত পানির ক্ষেত্রে পিএইচ এর মান হচ্ছে কিন্তু 6 অর্থাৎ 7 এর চেয়ে কম। তার মানে হচ্ছে তাপমাত্রা বাড়লে পানির বিয়োজন বাড়ে, পানির বিয়োজন বাড়লে H+ এর সংখ্যা বাড়ে, H+ এর সংখ্যা বাড়লে পিএইচ এর মান কমে। তো যাই হোক, আমরা আবার একটু পিএইচ স্কেলের দিকে একটু যাই। তো আমরা অনেকগুলো তথ্য ইতিমধ্যে হাতে পেয়ে গেলাম। তার মধ্যে কিছু তথ্য হচ্ছে এরকম যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তারপরে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে পুরাই 7, অম্লীয় পানির পিএইচ হচ্ছে 7 এর চেয়ে কম, ক্ষারীয় পানির পিএইচ হচ্ছে 7 এর চেয়ে বেশি। এখন যদি এই তথ্যগুলোকে আমরা একটা স্কেলে সাজাই তাহলে আমরা পিএইচ স্কেল পেয়ে যাব। তোমরা নিশ্চয়ই ভূমিকম্প পরিমাপের জন্য রিক্টার স্কেলের নাম শুনেছো। রিক্টার স্কেল মূলত ভূমিকম্পের তীব্রতা নির্দেশ করে। অনুরূপে একটা দ্রবণের ক্ষারীয় তীব্রতা অথবা অম্লীয় তীব্রতাকে প্রকাশ করার জন্য একটা স্কেলের প্রয়োজন, সেটিকে বলা হচ্ছে পিএইচ স্কেল। তো পিএইচ স্কেলটা আর্ট করার জন্য আমরা যা করি তা হচ্ছে এরকম, পুরাই একটা দাগ দিয়ে দেই। এই দাগের মানটা যখন আমরা 7 ধরি তখন আমরা বলি যে এইটা হচ্ছে আমাদের নিরপেক্ষ। আমরা দেখেছিলাম যে নিরপেক্ষ দ্রবণের ক্ষেত্রে কি হয়, পিএইচ এর মানটা 7 হয়। আমরা এইদিকে পিএইচ দেব। আর মানটা পিএইচ এর 7 এর চেয়ে যত কম হয়, পিএইচ এর মান 7 এর চেয়ে যত কম হবে তত দ্রবণটা অম্লীয় হবে। তার মানে এইদিকে যত আসবে তত অম্লীয় তীব্রতা বাড়তে থাকবে। অম্লীয় তীব্রতা কি হবে, অম্লীয় তীব্রতা বাড়ছে কত, যখন 7 থেকে যত কম হবে তত। এটা তো 0 পর্যন্ত হতে পারে। আর একটা হচ্ছে 7 এর চেয়ে যখন পিএইচ এর মানটা বেশি হবে তখন এইটা হবে ক্ষারীয়। তো ক্ষারীয় তীব্রতা বাড়বে। ক্ষারীয় তীব্রতা বাড়বে কখন, যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে 7 এর, ততই ক্ষারীয় তীব্রতা বাড়বে এবং এটা 14 পর্যন্ত পৌঁছতে পারবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এই স্কেলটাকে 7টা করে 14টা ভাগে ভাগ করে ফেলতে চাই। এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ, এটা হচ্ছে 6 ভাগ। এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ, এটা হচ্ছে 6 ভাগ। তাহলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6, এটা 7, এটা 8, 9, 10, 11, 12, 13, 14। এখন যেহেতু পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14, সুতরাং পিএইচ যখন 0 হবে তখন পিওএইচটা পুরাই 14 হবে। আবার পিএইচটা যখন 14 হবে তখন পিওএইচটা 0 হবে। তাহলে বলো তো পিএইচ যখন 8 হবে তখন পিওএইচ কত হবে? পিওএইচ কিন্তু তখন 8, 6, 14 মানে 6 হবে। অর্থাৎ এখানে 0 থাকলে এটা হচ্ছে 14, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 12, 11, 10, 9, 8, এটা হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এগুলো তাহলে কিসের মান? এগুলো কিন্তু হচ্ছে পিওএইচ এর মান। তাহলে এটা যেমন পিএইচ স্কেল, অ্যাকচুয়ালি এটাকে পিওএইচ স্কেলও বলা যেত যদি আমরা ওএইচ এর সাহায্যে প্রকাশ করতাম। তো পিওএইচ এর সাহায্যে প্রকাশ করা হয় না, এটা অপরিচালিত, সাধারণত পিএইচ এর সাহায্যে প্রকাশ করা হয় এবং আমরা এটা পিএইচ স্কেল নামে মনে রাখবো। এখানে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে দ্রবণটা পুরো প্রশম বা নিরপেক্ষ হবে, আর যদি 7 এর চেয়ে যদি কম হয় তাহলে সেটি অম্লীয় হবে, আর 7 এর চেয়ে বেশি হলে সেটি ক্ষারীয় হবে। তার চেয়েও বড় যে বিষয়টা মনে রাখতে হবে যে এই মান 7 এর চেয়ে যত কম হবে তত বেশি অম্লীয় হবে। যেমন মনে করা যাক এ একটা দ্রবণ আর বি একটা দ্রবণ।
এদের পিএইচ এর মান দেয়া আছে। এ এর পিএইচ হচ্ছে 3 আর বি এর পিএইচ হচ্ছে 5। তাহলে যদি এখন প্রশ্ন করা হয় যে কোন দ্রবণটি অধিক অম্লীয়, অ্যান্সার হচ্ছে যে যার পিএইচ এর মান কম সেইটা অধিক অম্লীয়। কেন? কারণ একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা জানি যে পিএইচ সমান লেখা যায় মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, বা পিএইচ সমান আমরা লিখতে পারি লগ লিখে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার জন্য আমরা কি করতে পারি, আমরা এই মাইনাসটাকে উপরে তুলে দিতে পারি। দিলে কি হবে, পিএইচ সমান লেখা যাবে লগ 1 হচ্ছে এইচ প্লাস। তো লগ হচ্ছে একটা অপারেটর, এটা অপারেটিং করে মাত্র, কিন্তু এটা রাশির সম্পর্কে কোনো বাধা সৃষ্টি করে না। তাহলে আমরা একটা কথা বলতে পারি এখান থেকে যে পিএইচ এর সাথে এইচ প্লাস এর যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা যত বেশি হবে সেই দ্রবণের পিএইচ তত কম হবে। বা উল্টো করে বলা যায়, যদি কোনো দ্রবণের পিএইচ কম হয় তাহলে তার হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা বেশি হয়, আর হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা যত বেশি হয় ওই দ্রবণটা তত বেশি অম্লীয় হয়। সুতরাং যদি আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলে দুইটা দ্রবণ দিয়ে তাদের পিএইচ দিয়ে যে কোনটি অধিক অম্লীয় কোনটি ক্ষারীয়, তাহলে আমরা বলবো যে যার পিএইচ এর মান কম হবে সেটা অধিক অম্লীয় হবে, যার পিএইচ এর মান বেশি হবে সেটা কম অম্লীয় হবে। আচ্ছা, এটা একটা ঘটনা গেল। দ্বিতীয় আর একটা ঘটনা জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে যে এই যে দ্রবণটা যে এ দ্রবণটা যে বি দ্রবণের চেয়ে অধিক অম্লীয়, এখন প্রশ্ন হচ্ছে বি দ্রবণের থেকে এ দ্রবণ কত গুণ বেশি অম্লীয়। তো এটা একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, শর্টকাটটা আমরা দেখবো। তার আগে আমরা ছোট্ট করে আরেকটা জিনিস একটু দেখে নিই। সেটা হচ্ছে এরকম একটা বিষয় খেয়াল করে দেখো, তা হচ্ছে যে আমরা জানি যে মাইনাস লগ এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা এইটা সমান হচ্ছে নাকি পিএইচ। একটু উল্টা করে লিখলাম আর কি। তাহলে উভয় পাশে যদি এখন মাইনাস দেই তাহলে এখানে লেখা যাবে লগ এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে মাইনাস পিএইচ। আর যদি আমরা শুধু এইচ প্লাস এখানে রাখতে চাই তাহলে আমরা হচ্ছে 1 হচ্ছে লগ মাইনাস পিএইচ, আর 1 লগ সাধারণত হচ্ছে 10, কারণ এটা 10 ভিত্তিক লগ, তো তাহলে হচ্ছে 10, হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে পিএইচ হচ্ছে। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি যে এইচ প্লাস এর মোলার ঘনমাত্রাকে আমরা এভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এই সমীকরণটা আমাদেরকে অনেক গাণিতিক সমস্যার সমাধানে হেল্প করবে, সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন একটু পরে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যখন সলভ করবো তখন দেখবো যে আমাদেরকে এই সমীকরণগুলো কিন্তু হেল্প করবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এ দ্রবণের পিএইচ হচ্ছে 3, সুতরাং এ দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, এ দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর বি দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা তাহলে কত হবে, যেহেতু 5 দেওয়া আছে তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 5। এখন আমরা যদি একটাকে আরেকটাকে যদি ভাগ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে H প্লাস ফর এ সলিউশন ইজ ইকুয়াল হচ্ছে -3। সুতরাং এইটাকে যদি আমরা ভাগ করি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা বি সলিউশনের দ্বারা, তাহলে এইভাবে লেখা যাবে এটা হচ্ছে 10 টু দি -3 আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -5। তো ভাগ করার পর কত হচ্ছে 10 টু দি পাওয়ার 10 উপর একটা স্কয়ার হচ্ছে। অতএব আমরা বলতে পারছি এখান থেকে যে এ দ্রবণের মোলার আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু বি দ্রবণের মোলার হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার গুণফলের সাথে 100, অর্থাৎ 100 গুণ বেশি। তার মানে হচ্ছে এ দ্রবণটাতে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার পরিমাণটা বি দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার চেয়ে 100 গুণ বেশি। তো এইটা একটু শর্টকাটে একটু করা যায়, ট্রিক্সটা একটু মনে রেখো। এইখানে ট্রিক্সটা একটু লিখে দেই। ট্রিক্সটা হচ্ছে যদি একটা দ্রবণের চেয়ে আর একটা দ্রবণ কত গুণ বেশি অম্লীয় বা কত গুণ কম অম্লীয় এই জাতীয় প্রশ্ন দেয়, তাহলে আগে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দ্রবণটার পিএইচ এর মান কম হবে সেটা অধিক অম্লীয় হবে, যার পিএইচ এর মান বেশি হবে সেটা কম অম্লীয় হবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এর মধ্যে কত গুণ হবে সেটা বুঝতে গেলে আগে আমরা এই রাশি দুইটাকে বিয়োগ করব, মান দুইটাকে বিয়োগ করব। মান দুইটা বিয়োগ করার সময় আমরা সাধারণত বড় থেকে ছোটটা বিয়োগ করব, করলে আমরা 10 এর উপরে সেই বিয়োগ ফলটা দিব, অর্থাৎ 10 এর উপর কি দেব, বিয়োগ ফল। 10 এর উপর বিয়োগ ফলটা যদি আমরা দিই তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। যেমন এখানে পার্থক্য হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 10 টু দি পাওয়ার 2
অর্থাৎ এ এর দ্রবণের অম্লত্ব বা অম্লের তীব্রতাটা বি এর দ্রবণের চেয়ে প্রায় 100 গুণ বেশি। তো আশা করা যায় বিষয়টা বুঝা গেছে। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করে করে বিষয়টা বোঝার চেষ্টা করব। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিছু তথ্য আছে, তথ্যগুলো একটু তোমার মনে রাখবা। ছোট্ট করে একটু তথ্য বলে দিই। সেটা হচ্ছে এরকম যে এখানে বলছে যে পিএইচ, মাটির পিএইচ কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়। তো সাধারণত তোমরা যে কাজটা করবা যে সালফেট, নাইট্রেট বা ফসফেট PO4 3- এগুলো কিন্তু কি করে, পিএইচ কে কমিয়ে দেয়। কমিয়ে দেয় কেন কমিয়ে দেয়? কারণ এগুলোর সাথে যখন H+ যখন যুক্ত হয় তখন দ্রবণটা কি হয়, অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক যখন হয়ে যায় তখন এটা অম্লীয় হয়ে যায়, অর্থাৎ অম্লীয় হয়ে যায়। অম্লীয় হলে কি হয়, পিএইচ এর মান তো কমে আসে, মানে 7 এর চেয়ে তো কম হবেই। পাশাপাশি যত বেশি এগুলো যোগ করবা তত বেশি পিএইচ এর মানটা কমতে থাকবে। পাশাপাশি নিচের প্রশ্নতে দেখো, এখানে বলছে যে মাটির পিএইচ 3 থেকে 10 বাড়াতে ব্যবহৃত হবে। তার মানে যেহেতু 7 এর চেয়ে উপরে যেতে হবে, 3 থেকে 10-এ যেতে হবে, তাহলে কি করতে হবে, তোমাকে ক্ষারীয় অক্সাইড ব্যবহার করতে হবে বা ধাতুর ক্ষারীয় অক্সাইড। আমরা জানি যে ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয়, সুতরাং আমরা যদি মৃৎক্ষার ধাতুর অক্সাইডটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পিএইচ বাড়তে থাকবে। যেমনটা আমরা পুকুরে অনেক সময় চুন দেই। চুন কি? চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। পুকুরের পুকুরের পানির যদি পিএইচ যদি কমে যায়, হ্যাঁ, তাহলে মাছের গায়ে ঘা হয়। এই জন্য পুকুরে যখন চুন দেওয়া হয় তখন পানির পিএইচটা বেড়ে যায়, মানে পানিটা অম্লীয় থেকে তখন ক্ষারীয় হয়, হলে তখন আর মাছের জন্য পানিটা অস্বস্তিকর হয় না। সোজা কথা হচ্ছে পিএইচ বাড়াইতে চাইলে দ্রবণটাকে ক্ষারীয় করতে হবে। ক্ষারীয় করার জন্য কি করতে হবে, অধাতুর অক্সাইড যোগ করতে হবে, কারণ অধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারীয়। অধাতুর অক্সাইড এগুলো হচ্ছে ক্ষারধর্মী, এই জন্য এগুলো ব্যবহার করতে হবে। ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারধর্মী, সুতরাং ধাতুর অক্সাইড এখানে ব্যবহার করতে হবে। ধাতুর অক্সাইড হবে এটা। আচ্ছা, এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। এইখানে যেমনটা দেখো, বলছে যে 0.1 মোলার HCl এর পিএইচ এবং পিওএইচ নির্ণয় করো। তো এখানে কিন্তু H+ এর ঘনমাত্রা কিন্তু দেয়া নাই, দেয়া আছে কার, HCl এর ঘনমাত্রা দেয়া আছে। তো এখন আমরা দেখবো যে আমরা HCl থেকে কিভাবে H+ পাই। তো HCl কে যখন আমরা পানিতে যখন আমরা নেই তখন মূলত এটা কি হয়, পানিতে হাইড্রোনিয়াম আয়ন প্লাস প্লাস হচ্ছে Cl- থাকে। এটা দেখে ভয় পাচ্ছ, এটা ভয়ের কোনো কারণ নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি H+, কারণ ওই H+টার সাথে এখনো পানি জাস্ট যুক্ত হয়ে আছে এবং হচ্ছে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তো যাই হোক, HCl এর ঘনমাত্রা যেহেতু দেওয়া আছে 0.01 মোলার এবং একটা HCl থেকে যেহেতু একটা H+ বা একটা হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যাচ্ছে, সুতরাং হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হবে 0.01 মোলার। এখন তাই যদি হয় তাহলে আমরা পিএইচ এর সংজ্ঞা থেকে জানি, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। এখন হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা মান যদি আমরা বসিয়ে দেই তাহলে কত হচ্ছে, মাইনাস লগ হচ্ছে 0.01 হচ্ছে পিএইচ। এখন তোমার তো ক্যালকুলেটর নাই, তুমি এই লগের মান বাইর করবা কিভাবে? এই লগের মান বাইর করার কৌশলটা হচ্ছে এরকম একটা বিষয়, খেয়াল করে দেখো, এখানে দশমিকের পরে যদি থাকে তাহলে আমরা এটাকে মনে হয় এভাবে লিখতে পারি, 10 লিখে আমরা মাইনাস দিতে পারি। কত ঘর আছে? 2 ঘর আছে, 2 ঘর থাকলে হচ্ছে এখানে আমরা 2 দিতে পারি। তার মানে হচ্ছে আমরা যদি 1-কে 100 দ্বারা ভাগ করি তাহলে 0.001 হয়, অর্থাৎ 1-কে 100 দ্বারা ভাগ করলে এই ভাগটা কিন্তু 0.01 হয়। আর 1/100 মানে হচ্ছে 1/10 এর উপর স্কোয়ার, মানে হচ্ছে 10 এর উপর স্কোয়ারটা আবার উপরে গেলে হচ্ছে -10, তার মানে এইটা সমান হচ্ছে এইটা করে লেখা যায়। এছাড়াও আমরা এখানে তো এটা খুব সহজ, এটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। আমরা এছাড়াও জটিল জটিল লগগুলোকে কিভাবে খুব সহজেই অতিক্রম করা যায় সেই বিষয়টা দেখবো। আচ্ছা, তাহলে এখন এখানে কত হচ্ছে, তাহলে এখানে পিএইচ এর মানটা হচ্ছে -2, এখন সামনে আসলে হচ্ছে +2, অর্থাৎ এই দ্রবণটাতে পিএইচ এর মান হচ্ছে 2। এখানে পিএইচ তো চেয়েছে, পাশাপাশি পিওএইচ চেয়েছে। এখন যদি মনে হয় দ্রবণ তো অম্লীয়, এর আবার পিওএইচও হয়, হ্যাঁ, দ্রবণটা অম্লীয় না ক্ষারীয় সেটা বড় কথা না, মূলত পিএইচ এবং পিওএইচ দ্বারা দ্রবণের অম্লীয় তীব্রতা অথবা ক্ষারীয় তীব্রতা বোঝায়। যে দ্রবণ যত বেশি অম্লীয় তীব্র হবে সে বেশি তত কম ক্ষারীয় তীব্র হবে। আর আমরা জানতাম যে পিএইচ
প্লাস পিওএইচ ইকুয়াল হচ্ছে 14, সেই হিসাবে লেখা যায় পিওএইচ ইকুয়াল হচ্ছে 14 মাইনাস হচ্ছে পিএইচ। আমরা যেহেতু পিএইচ এর মান পেয়ে গেলাম 2, সুতরাং আমরা লিখতে পারবো 14 মাইনাস হচ্ছে 2, দ্যাট ইজ হচ্ছে 12। এইটা হচ্ছে তার পিওএইচ এর মান। এভাবে একটা দ্রবণের পিএইচ এবং পিওএইচ উভয়ই বের করা যায়, সেটা হোক অ্যাসিড অথবা হোক ক্ষার। আমরা আর একটা সমস্যা একটু দেখি। নিচে একটা সমস্যা দেয়া আছে এরকম যে 0.5 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 18 এসেছিল। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? আগে আমাদেরকে দেখতে হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে কি পরিমাণ হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে ম্যাগনেসিয়াম 2+ প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড 2-, তার মানে একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে 2টা OH-। সুতরাং এর ঘনমাত্রা যদি 0.5 মোলার হয় তাহলে এর ঘনমাত্রা হবে 2 × 0.5 মোলার। এখন ঘনমাত্রা 0.25 মোলার মানে হচ্ছে 0.1 মোলার আর কি হচ্ছে 1 মোলার হচ্ছে। এখন তাহলে পিএইচ সমান কত হচ্ছে বের করতে হচ্ছে পিএইচ। তো আমরা তো আর পিএইচ পাবো না, প্রথমে আমরা পাবো পিওএইচ, কারণ এখানে ওএইচ এর ঘনমাত্রা আছে। তাহলে এখান থেকে বলা যায় যে পিওএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ ওএইচ এর মানটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, মাইনাস লগ হচ্ছে 1। এখন লগ 1 মানে হচ্ছে 0, তার মানে পিওএইচ ইকুয়াল 0। পিওএইচ ইকুয়াল যদি 0 হয় তাহলে পিএইচ কত হবে? 14 মাইনাস হচ্ছে পিওএইচ হবে, অর্থাৎ 14 মাইনাস 0 দ্যাট ইজ হচ্ছে 14 হবে। তাহলে পিএইচ এর মানটা 14 হবে। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, আমরা আর একটু কঠিন একটু দেখার চেষ্টা করি। এইখানে কি অবস্থা? এইখানে বলছে, এই প্রশ্নটা প্রচুর আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। সেটা হচ্ছে এরকম যে 0.05 মোলার সালফিউরিক দ্রবণের পিএইচ কত? তাহলে 0.05 মোলার সালফিউরিক দ্রবণের পিএইচ বের করতে গেলে আগে সালফিউরিক অ্যাসিড থেকে আমরা কি পরিমাণ H+ পাই সেটা আগে আমাদেরকে জানতে হবে। সালফিউরিক অ্যাসিডকে যখন পানিতে যখন নেওয়া হয়, অ্যাকোয়াসে যখন নেওয়া হয়, তখন মূলত এইটা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে এবং সালফেট আয়ন উৎপন্ন করে। তো একটা সালফিউরিক অ্যাসিড থেকে মূলত 2টা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। তোমাদের যদি হাইড্রোনিয়াম আয়ন লিখতে যদি বা বুঝতে অসুবিধা হয় তাহলে পানির হিসেব বাদ দিয়ে দাও। তোমরা যেটা করবা সেটা হচ্ছে সরাসরি এখানে 2টা H+ লিখবা। দ্রবণ কিন্তু অবশ্যই অ্যাকোয়াস, এলো অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় 2টা H+। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.05 মোলার হয়ে থাকে তাহলে H+ এর ঘনমাত্রা 2 × 0.05 মোলার হবে, দ্যাট ইজ এর মান হচ্ছে 0.1 মোলার হচ্ছে। এটা যদি 0.1 মোলার হয় তাহলে কি বলছে পিএইচ কত? তাহলে আবার আমরা জানি যে পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ, এবার একবারে মান বসে দিচ্ছি 0.1, তো 0.1 মানে হচ্ছে মাইনাস লগ 10⁻⁻1, তাহলে মাইনাস ওটার সামনে আসলে হচ্ছে 1। এই ধরনের পিএইচ এর মানটা হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে যৌগের যে ঘনমাত্রা দেওয়া থাকবে সরাসরি এইটা পিএইচ এর লগের ভিতরে বসাই দেওয়া যাবে না পিএইচ নির্ণয়ের সময়, এইটাকে আগে দেখতে হবে। এটা যৌগের দেয়া আছে, তোমার প্রয়োজন হচ্ছে হাইড্রোজেন আয়নটার, তো যৌগের ঘনত্বকে হাইড্রোজেন আয়নের ঘনত্ব করতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ, এটা তোমরা নিজেরাই করে নিবা। কত হবে? 1 হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে পিওএইচ এর মানটা হবে 1, তাহলে পিএইচ কত হবে? 14 থেকে 1 বাদ দিলে যা হয় তাই হবে এটার অ্যান্সার। আচ্ছা, তারপরটা আমরা একটু দেখি আর কি কি সমস্যা আছে। বেশ বড় একটা সমস্যা দেখা যাচ্ছে এখানে। এখানে বলছে একটা দ্রবণের পিএইচ হলো 5, এই দ্রবণে পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড যোগ করে এর পিএইচ 2 করে নামিয়ে আনা হলো। তার মানে হচ্ছে যে ওই দ্রবণটার আগে পিএইচ কত ছিল? আগে ছিল 5, তারপর কি করছে? এখানে H+ যোগ করছে। তো H+ যখন বেড়ে যায় তখন পিএইচ তো কমে যায়, তো পিএইচ কমে হয়েছে 2। তাহলে এতে দ্রবণের H+ এর ঘনমাত্রা কিরূপ বৃদ্ধি পাবে? তাহলে এর কিরূপ পরিমাণ ঘনমাত্রা বৃদ্ধি পাবে সেটা বের করতে বলছে। তো আমরা তো জানতাম যে H+ এর মোলার ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে 10⁻⁻⁻ পিএইচ। তো আগে যখন ছিল ইনিশিয়ালি হচ্ছে 5 ছিল, তো এটাকে আমরা HI যদি বলি তাহলে আমরা এইভাবে আমরা লিখতে পারবো যে H+I ইনিশিয়ালটা ছিল 10⁻⁻5, মাইনাস তো সূত্রেরই আছে আর 5 হচ্ছে ওদের মানটা।
আর তারপর কি করছে, তারপর ওখানে কিছু অ্যাসিড যোগ করছে, অ্যাসিড যোগ করে পিএইচটা 2 করছে। তাহলে এই অবস্থায় যখন ফাইনালি যখন হয়ে গেছে তখন কত হয়েছে, তখন যা হয়েছে তা হচ্ছে 10⁻⁻² হয়েছে। এখন আমরা যদি এস প্লাস ইনিশিয়ালটাকে যদি আমরা এস প্লাস ফাইনাল দিয়ে যদি আমরা যদি ভাগ করি তাহলে পাচ্ছি -5 বাই হচ্ছে -2 10⁻⁻, আর কি -2 করলে কেমন হচ্ছে, করলে হচ্ছে এস প্লাস, এটা হচ্ছে ইনিশিয়াল ইকুয়াল হচ্ছে উপরে গেলে থাকার পর হচ্ছে 10⁻³ ইন্টু হচ্ছে এস প্লাস হচ্ছে ফাইনাল। আমাদেরকে এস প্লাস ফাইনাল বের করতে বলছে, তাহলে আমরা এইখানে মনে হয় লিখতে পারবো সেটা হচ্ছে যে এস প্লাস ফাইনাল ইকুয়াল হচ্ছে 1000 1/100 মানে 10⁻³ তাহলে আমরা এটা লিখতে পারবো 1000 ইন্টু হচ্ছে এস প্লাস ইনিশিয়াল, মানে আদি এস প্লাসের ঘনমাত্রার চেয়ে 1000 গুণ বেশি হবে, এইটাই হচ্ছে আনসার, 1000 গুণ বেশি হবে ঘনমাত্রা। তো আমরা ওই যে শর্টকাট যেটা ছিল আমাদের শর্টকাটটা ছিল যে আমরা আগে ডিফারেন্সটাকে বের করব। তো পিএস 5 to 2 ডিফারেন্স হচ্ছে 3, 10 এর উপর হচ্ছে 3। তো আগে 5 ছিল, পরে হয়েছে 2, তার মানে অম্লীয় মাত্রা বাড়ছে, তার মানে এস প্লাসের ঘনমাত্রা বাড়ছে, কতটুকু বাড়ছে, এই পরিমাণ বাড়ছে, 10⁻³ গুণ বাড়ছে। তো আশা করি যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা আর একটা সমস্যা দেখি, এই সমস্যাটা বইটা আসছিল 8-9 অনেক আগের কোশ্চেন। তা বলছে যে একটা ফলের রসে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে এত মোলার, ফলের রসের পিএইচ কত। ঘটনা খুব সহজ, পিএইচ সমান হচ্ছে যে মাইনাস লগ, আর কত হচ্ছে মাইনাস লগ সমান লেখা যাচ্ছে এস প্লাস, আর এখানে এস প্লাস হাইড্রোনিয়াম আয়ন, যে এরা কিন্তু এস প্লাসের কথা বলে নাই, কারণটা হচ্ছে যে ফলের রস যখন দেওয়া হবে তখন এটা পানির সাথে যুক্ত হবে, হয়ে কিসে পরিণত হবে, হয়ে মূলত হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, মানে হচ্ছে এস প্লাসের ঘনমাত্রা হচ্ছে এত, অর্থাৎ এটাকে আমরা H3O+ করেও আমরা লিখতে পারি, হাইড্রোনিয়াম আয়ন করে লিখতে পারি। তাহলে এখন পিএইচ কত হচ্ছে, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ 3.3 ইন্টু 10⁻⁻² মোলার। তাহলে এখন আমরা যদি পিএইচ বের করতে চাই, এইবার একটু লগের একটু প্রয়োগটা আছে, আমরা লগের শর্টকাট ব্যবহারটা শিখবো। আমরা আর একটু কৌশল এখানে শিখে নিই, সেটা হচ্ছে মাইনাস লগ, যেহেতু এখানে গুণ আছে তাহলে লগের যোগ, তাহলে 3.3 আর মাইনাস প্লাসে মাইনাস লগ 10⁻⁻² সমস্যা হচ্ছে মাইনাসটা এই পাশে আসলে হচ্ছে +2 হচ্ছে, এইটা মান তো আমরা বলতে পারলাম, কিন্তু আমাদের এইটুকু মান সমান কত, এই মানটা কত সেইটাই আমি আজকে তোমাকে টেকনিক করে শিখাবো। তার আগে তোমাকে ক্যালকুলেটর একটু চাপে একটু দেখাই আমাদের মানটা কত, 3.3, এইটা কি করতে হবে, এটা লগ মান নিতে হবে 0.51, তাহলে -0.51 তাহলে 2 থেকে -0.51 বাদ দিলে হচ্ছে 1.49, অর্থাৎ এই দ্রবণের পিএইচটা হচ্ছে 1.49। তো আশা করি বুঝে গেছে। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন থাকলো, আমরা লগ কিভাবে হিসেব করব। হ্যাঁ, এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব। সেটা হচ্ছে এরকম, দেখো সবগুলো সলভ হয়তো বা করার সুযোগ হবে না, আমরা শুধু গুরুত্বপূর্ণ কিছু করব। এখানে বলছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হলে পিএইচ এর মান কি হয়। স্বাভাবিক বুঝতে পারছো এটা কমে যায়। কেন কমে যায়, কারণ পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়নের মোলার ঘনত্ব সম্পর্ক হচ্ছে হাইড্রোজেন আয়নের এরকম ব্যস্ত অনুপাতে, এটা আমরা দেখেছিলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে এত মোলার একটা দ্বিক্ষারকীয় সবল অ্যাসিড, দ্বিক্ষারকীয় বলতে যেটা অ্যাসিড দুইটা ক্ষারকে প্রশমিত করে, দুইটা সোডিয়াম হাইড্রোজেনকে প্রশমিত করে, তো দুইটা সোডিয়ামকে প্রশমিত করতে হলে দুইটা H+ লাগবে, তার মানে এই অ্যাসিডের, এটা কিন্তু হচ্ছে অ্যাসিড, কিন্তু এখানে দুইটা H+ দেয়। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের ট্রিক্সটা ব্যবহার করবো, সেটা হচ্ছে যে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু হচ্ছে মোলার কনসেন্ট্রেশন হচ্ছে দিয়ে গুণ করব। তাহলে মাইনাস লগ ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে এখানে 2 আর মোলার কনসেন্ট্রেশন হচ্ছে 0.005, তাহলে 5 × 10 এক ঘর আগাবে, মাইনাস লগ
0.01 হবে, দ্যাট ইজ হচ্ছে 2 হবে, অ্যান্সার হচ্ছে 2। তারপর একই রকম একটা প্রশ্ন, এটা সিলেট বোর্ড 2023-এ এসেছিল, একই রকম যে ঘনমাত্রা এত, সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, একদম সেম অঙ্ক, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা আগে 2 দিয়ে আগে গুণ করবো, 5 দুগুণে 10 হবে, 10 হলে 3 চলে, 10⁻⁻2 হবে, 2 হলে লগ করে নিলে 2টা সামনে আসবে, মাইনাস মাইনাস প্লাস হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2। এত মোলার ফসফনিক অ্যাসিডের পিএইচ কত হবে? এইটা একটা টেকনিক্যালি একটা বিষয়, টেকনিক্যাল একটা বিষয় এই কারণে যে এখানে দেখে মনে হচ্ছে যে H3PO3 মনে হয় যে 3টা H+ দেয়, কিন্তু আসলে এই কথাটাই ভুল। এই যৌগটা 3টে H+ দেয় না, এই যৌগটা যেটা দেয় সেটা হচ্ছে 2টা H+ দেয়। এটা এর গঠন থেকে বোঝা যায়। গঠনটা থেকে কিভাবে বোঝা যায় সেইটা একটু বলা যাবে, একটু জায়গা আমরা একটু দেখি। গঠনটা হচ্ছে এরকম, H3PO3, এটা যে পি অক্সিজেন, আর হচ্ছে অক্সিজেন, এর সাথে একটা আছে হাইড্রোজেন, হ্যাঁ, আর একটা হচ্ছে অক্সিজেনের সাথে একটা আছে হাইড্রোজেন, আর 3 4 5 আর এখানে একটা আছে হাইড্রোজেন। তাহলে এইভাবে থাকার কারণে দেখা যাচ্ছে এই যে যে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেনের সাথে যুক্ত আছে, এই 2টা হাইড্রোজেন কেবল প্রোটন হিসাবে ত্যাগ হয়, এই হাইড্রোজেনটা হয় না। এই জন্য H3PO3 2টা প্রোটন দেয়। এই জন্য এখানে যেটা হবে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এখানে মানটা হচ্ছে পিএস ইকুয়াল হচ্ছে মাইনাস লগ 2 ইন্টু হচ্ছে 0.1, মানে হচ্ছে 0.2 অ্যাকচুয়ালি। তো 0.2 মানে কত আমরা একটু দেখে নেই। তো বিষয়টা হচ্ছে এরকম, আচ্ছা 0.2, এটা কি, এটা লগ নিতে হবে, তাহলে হচ্ছে মাইনাস 0.6989, তাহলে হচ্ছে মাইনাস মানে প্লাস 0.6989 ইকুয়াল হচ্ছে 0.6989, মানে হচ্ছে যে 0.69 + 7 দেখানো যাবে। অ্যান্সার কোথায় আসলো? অ্যান্সার 0.52 মনে হচ্ছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। পিএইচের এটা দিনাজপুর বোর্ড 2023-এ এসেছিল। এখানে বলেছে যে পিএইচ 12.5 হলে ওএইচ এর ঘনমাত্রা কত। তাহলে পিএইচ যদি 12.5 হয় তাহলে পিওএইচ কত হবে? 14 থেকে 12.5 বাদ দিলে 1.5 হবে। 5 5 10, হাতে থাকে 1 1 2 2 14, 1.5। পিওএইচ যদি 1.5 হয় তাহলে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা কত হবে? ইকুয়াল হচ্ছে পি টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার মাইনাস 1.5। এখন 10 টু দি পাওয়ার মাইনাস 1.5 সমান যা হবে তাই হচ্ছে অ্যান্সার। এখন এইখানেই হচ্ছে যে 10 টু দি পাওয়ার মাইনাস 1.5 সমান হচ্ছে কত। এই কাজটা করতে গেলে আমাদেরকে লগের কনসেপ্ট থাকতে হবে। আমি লগের কনসেপ্ট তোমাদেরকে দেখাবো, তবে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আশা করি মনে হয় যে অন্য একটা ভিডিওতে আলাদা করে দেখাতে হবে। আচ্ছা, এটা তোমার ক্যালকুলেটর চেপে বাকিটা হিসাব করে নিও। 7-এর অ্যান্সারও একই, 8-এর এত ঘনমাত্রা এত হলে ওএইচ এর ঘনমাত্রা কত। এখানে আগের মতোই, জাস্ট এটার ঘনমাত্রা যদি এত হয় তাহলে আমরা বলতে পারি যে ওএইচ এর ঘনমাত্রা 14 থেকে এটা বাদ দিলে 10 হবে। অ্যান্সারটা হচ্ছে আমাদের এই 10। সুস্থ মানুষের রক্তে বিদ্যমান পিএইচ এর H+ এর ঘনমাত্রা কত হবে? আমরা জানি যে সুস্থ মানুষের রক্তে পিএইচ হচ্ছে 7.4। এখন 7.4 কে মানে H+ এর মোলার ঘনমাত্রা যদি এখন আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে, মাইনাস, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 7.4, মানে 7.4 সমান কত সেটা, অর্থাৎ আগের মতোই ক্যালকুলেটর দিয়ে এটা করতে হবে, নতুবা আমাদের লগের ট্রিক্স শিখতে হবে। তো আমরা লগের ট্রিক্স শিখবো। বিশুদ্ধ পানিতে পিএইচ এর H+ এর মোলার ঘনমাত্রা কত, প্লাস নাকি মাইনাস? কথা হচ্ছে অবশ্যই মাইনাস, কারণ এটা আর একটু কথা বলা উচিত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যায়। কারণটা হচ্ছে যে H+ এর মোলার ঘনমাত্রা এবং OH- এর মোলার ঘনমাত্রা এটা হচ্ছে 10⁻⁻14 এবং দুইটাই সমান পরিমাণে থাকে, এই জন্য এই মানটা হচ্ছে -7, নট +7।
নিচের কোন তাপমাত্রা পানির কেডব্লিউ এর মান সর্বাধিক? তাপমাত্রা যত বেশি হয় কেডব্লিউ এর মান তত বাড়ে, এটা আমরা মনে রাখবো। তাহলে 100°C তাপমাত্রা, 25°C কত ঘনমাত্রা কত মোল পার লিটার? খুবই সুন্দর কথা। এস প্লাস এর মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের কত, 14 অর্ধেক, তাহলে হচ্ছে 10⁻⁷। আমরা আর একটু দেখি এখানে, একই জাতীয় প্রশ্নগুলোর সমাধান করা হবে না। বিশুদ্ধ পানির পিকেডব্লিউ এর মান নিচের কোনটি? 25°C বিশুদ্ধ পানির ক্ষেত্রে যেহেতু -14 হয়, -14 হলে 10⁻14 হয়, অর্থাৎ পিকেডব্লিউ সমান কিন্তু বলা যায় মাইনাস লগ কেডব্লিউ, যেভাবে আমরা পিএস লিখি সেভাবে। তাহলে মাইনাস লগ কেডব্লিউ হচ্ছে 10⁻14, 14টার সামনে আসলে হচ্ছে 14। পিএস এর মান নিচের কোনটি? 7 হবে না, 10ও হবে না, অ্যান্সার হবে 5। আমরা একটু আগে হিসেব করে দেখেছি যে এই মানটা আসলে অ্যাকচুয়ালি 6 এর মতো। তো যেহেতু এখানে 6 অপশনে নাই, আর 7 তো হবে না, 7 এর চেয়ে কম হবে, এই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে সি। নিচের কোন দ্রবণের পিএইচ এর মান সর্বাধিক? পিএইচ এর মান সর্বাধিক মানে পিএইচ এর মান সবচেয়ে বেশি হওয়ার অর্থ হচ্ছে যেটা কম প্রোটন দেয়, মানে সেটা দুর্বল অ্যাসিড। অ্যাসিডটি কি হতে হবে? দুর্বল হতে হবে। এদের মধ্যে দেখা যাচ্ছে যে H3PO4, পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এদের মধ্যে ফসফরিক অ্যাসিড হচ্ছে দুর্বল, সুতরাং এটার ক্ষেত্রে পিএইচ এর মান সবচেয়ে বেশি হবে তথা H+ এর মানটা কম হবে। তার মানে অ্যাসিডের শক্তি সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। শক্তির জন্য আলাদা টিউটোরিয়াল আছে, সেটা তোমরা দেখে নিও। নিচের কোন ধরনের পিএইচ এর মান সর্বাধিক? পিএইচ এর মান আবারও সর্বাধিক, মানে অ্যাসিড দুর্বল, অ্যাসিড এইটাই দুর্বল। সালফিউরিক অ্যাসিড শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী HCl, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড। নিচের কোন ধরনের পিএইচ এর মান সর্বাধিক? একই রকম কোশ্চেন, যে সর্বাধিক মানে যেটা দুর্বল, তার মানে হচ্ছে এই যৌগটা হচ্ছে সর্বাধিক। আচ্ছা, নিচের কোনটি সঠিক নয়? এত মোলার HCl দ্রবণের পিএইচ হচ্ছে 2, এটা কিন্তু সঠিক কথা। যেরকম দ্রবণের পিএইচ হচ্ছে 12, এটাও কিন্তু সঠিক কথা। এত মোলার HCl দ্রবণের পিএইচ হচ্ছে 9, হিসাব করলে তাই হওয়ার কথা। 0.1 পিএইচ হচ্ছে >7, যেহেতু এটা ক্ষার তাই এটা >7 হবে, এটাই সত্য। তাহলে অ্যান্সার হচ্ছে আসলে এইটা, কিন্তু এইটা অ্যান্সার কারণ HCl দ্রবণের পিএইচ এর মানটা এরকম ভাবে 9 হলেও এই কথা কিন্তু সঠিক নয়। আর এইটা যে সঠিক, এটার অর্থ হচ্ছে এরকম, দেখো সোডিয়াম কার্বনেট, এইটা থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায় 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই দ্রবণটার পিএইচ এর মানটা হচ্ছে পিএইচ ইকুয়াল হচ্ছে 14 মাইনাস হচ্ছে পিওএইচ, তাহলে মাইনাস পিওএইচ মানে মাইনাস লগ ওএইচ মানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 0.01, তার মানে হচ্ছে 14 মাইনাস হচ্ছে 0.01 মানে হচ্ছে তোমার লগ 2, আর উপাশে হচ্ছে তোমার 2, তাহলে মাইনাস 2 এ 2 হচ্ছে প্লাস হচ্ছে 2, আর হচ্ছে লগ 2, একটা কিছু করলে হবে, অর্থাৎ এখানে মানটা 7 এর চেয়ে বড়ই হবে। আচ্ছা, তারপরে 10 নম্বরে বলছে 1 মোলার সোডিয়াম দ্রবণের পিএইচ কত হবে? সোডিয়াম সালফেট, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই দ্রবণটার পিএইচ এর মান হবে 7, কিন্তু কিভাবে? আমরা কিন্তু অ্যাসিডের পিএইচ নির্ণয় করছি, ক্ষারের পিএইচ নির্ণয় করছি, কিন্তু এটা হচ্ছে লবণ। লবণের পিএইচ নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে লবণ আদ্র বিশ্লেষণ হয় কিনা সেইটা আগে জানতে হবে। তা বলা হচ্ছে স্ট্রং অ্যাসিড প্লাস হচ্ছে স্ট্রং বেসের লবণ সমান হচ্ছে নিউট্রাল দ্রবণ, অর্থাৎ এটা হচ্ছে যে পিএইচ হচ্ছে 7, পিএইচ হচ্ছে 7। কিন্তু স্ট্রং অ্যাসিড প্লাস হচ্ছে উইক বেস, এর ক্ষেত্রে দ্রবণটা হবে স্ট্রং এর মতো, অর্থাৎ এটা হবে অ্যাসিডিক, মানে পিএইচ এর মানটা হবে <7। আর উইক অ্যাসিড প্লাস হচ্ছে স্ট্রং বেস, এর ক্ষেত্রে দ্রবণটা হয় বেসিক, অর্থাৎ পিএইচ এর মানটা হয় <7। এখন যেহেতু সোডিয়াম সালফেট অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, তাই এটাও একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে একটা স্ট্রং বেস, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। সুতরাং এর ক্ষেত্রে আমাদের যে দ্রবণটা পাবো, দ্রবণের পিএইচটা হবে পুরাই 7, এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেনটা খুব সুন্দর ছিল। 1% HCl এর জড়িত দ্রবণ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। এই জাতীয় সমস্যার সমাধান করতে গেলে আমাদের এক্সট্রা একটা ঘটনা জানতে হবে।
1% W বাই V এর মোলার ঘনমাত্রা কত? এর মোলার ঘনমাত্রা S সমান আমরা লিখতে পারি 1% মানে হচ্ছে W এর মান হচ্ছে 1 আর V এর মানটা হচ্ছে 100, এটা মিলিলিটার হলে এটা হচ্ছে 1000 উপরে লিখি, আর এটা আমরা আণবিক ভর সালফিউরিক হচ্ছে 98, এইটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। এখন যেহেতু সালফিউরিক দুইটা প্রোটন দেয়, সুতরাং আমাদের এই ক্ষেত্রে পিএইচ এর মানটা হবে এরকম, পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ 2 ইন্টু, হ্যাঁ, 1000 উপরে নিচে হচ্ছে 98 ইন্টু হচ্ছে 100। তো এটি হিসেবে নিকেশ করে যা হবে তাই হবে অ্যান্সার। এটা তোমরা করে নিও এখানে। তাহলে আমরা একটা নতুন একটা সূত্র একটা মনে রাখবো যে এই পার্সেন্ট ওয়ালা যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলোর পিএইচ নির্ণয় করবো আমরা এইভাবে, পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু 1000 ইন্টু হচ্ছে ডব্লিউ, তোমরা যেটা ইয়েতে জানো 90 থেকে দেখে আসছো, আর নিচে হচ্ছে এম ইন্টু হচ্ছে ভি, এই সূত্র ব্যবহার করে করবো। শ্যাম্পু পিওএইচ তাহলে এই স্কুলের ঘনমাত্রা আগের মতোই, লবণ বাদ 5% মানে জলীয় দ্রবণের পিএইচ কত হবে আগেরটার মতোই, নিচের কোনটি সত্য কোনটি মিথ্যা। ঢাকা ইউনিভার্সিটি বিশে বসে আসছিল, প্রশ্নটা আমরা একটু দেখতে চাই। প্রশ্নটা হচ্ছে সত্য নয়, এইটা সত্য হতো যদি 25°C কথাটা উল্লেখ থাকতো তাহলে ভালো লাগতো। পিকিউডব্লিউ 14 হয়, এটাও 25°C হয়, তাছাড়া অন্য সময় হয় না। হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রার গুণফল পিএইচ, এটাও সত্যি কথা। কেডব্লিউ এর মানটা এত মোল পার লিটার, এইটা নিয়ে একটু আপত্তি আছে, এত মোল পার লিটার কিন্তু নয়। কারণটা হচ্ছে এটা হচ্ছে তোমার এরকমটা হওয়া উচিত ছিল যে কেডব্লিউ হচ্ছে এস প্লাস এবং হচ্ছে ওএস মাইনাস ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে -14, এটা হচ্ছে মোল পার লিটারের উপর কিন্তু ইউজ করা উচিত, কারণ এটার একটা মোল পার লিটার, এটা একটা মোল পার লিটার, এই দুটো গুণফল হচ্ছে এইটা, সুতরাং এটা স্কোয়ার হতো, এইটা একটা স্কোয়ার দিলে এটাও হতো। সঠিক আনসার হচ্ছে ডি। বিশুদ্ধ পানিতে এস প্লাস এবং ওএস মাইনাসের অনুপাত কত? অনুপাত হচ্ছে কত? এস প্লাস ভাগ হচ্ছে ওএস মাইনাস, বিশুদ্ধ পানিতে এস প্লাসও থাকে 10 টু দি পাওয়ার -7, এরও ঘনমাত্রা 10 টু দি -7, তো 10 টু দি 7 7 কাটলে কত হচ্ছে 1 হচ্ছে, সুতরাং অ্যান্সার হচ্ছে 1। তো আশা করা যায় বিষয়গুলো বুঝে গেছে। এখন আমরা একটু ক্রিয়েটিভ কোশ্চেন আসলে এমন কিছু প্রশ্ন দেখি। এখানে আরেকটা কোশ্চেন 17 নম্বর প্রশ্ন খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেটা হচ্ছে যে 500 মিলি 1 মোলার সোডিয়াম দ্রবণে 50 মিলি এত যোগ করলে মিশ্রিত দ্রবণের পিএইচ কত হবে? এটা মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে এটা একটু ভিন্নভাবে করতে হবে। তারপর আমরা একটু করে দেখি। দেখো এখানে আয়তনটা কিন্তু একই, এখানে 50 মিলি এখানে 50 মিলি, তবে এখানে ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এখানকার ঘনমাত্রা হচ্ছে 0.8 মোলার। তো এর চেয়ে এর ঘনমাত্রা বেশি, তার মানে দ্রবণটা হচ্ছে ক্ষারীয় হবে। এখন দ্রবণটা যদি ক্ষারীয় হয় তাহলে এই দ্রবণের পিএইচ কত হবে? ক্ষারীয় হলে পিএইচটা অবশ্যই কি হবে? 7 চেয়ে বেশি হবে, পিএইচ গ্রেটার দ্যান 7 হবে। এখানে 7 চেয়ে বেশি অপশন আছে দুইটা, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 13। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? ঘটনা খুবই ভালো। প্রশমিত হওয়ার পর 1 থেকে 0.8 গেলেও থাকবে 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং 0.2 মোলার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে আমাদের পি এইচটা কিরকম হবে? 14 মাইনাস হচ্ছে পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ, আর কি হচ্ছে ওএইচ এর মোলার ঘনমাত্রা হচ্ছে 0.2, এটা বসাই দিয়ে যা হবে তাই হচ্ছে অ্যান্সার। হিসেবটা তোমরা করে নিও, কোন দ্রব্যটি এত যোগ করলে পিএইচ এর মান কমবে। এত দ্রবণে 7.4 আছে, পিএইচ যোগ করলে পিএইচ এর মান কমে, মানে হচ্ছে যেটা অ্যাসিড হইতে হবে। এখন অ্যাসিডের মধ্যে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ফেনল, অ্যালকোহল অ্যাকচুয়ালি ইথানল, এটা একটা নিরপেক্ষ পদার্থ, এটা হচ্ছে কি সেটা বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে যে এটা একটা ইথার হতে পারে। এটা একটা ইথার হতে পারে, যেমন CH3 CH2 ও CH3, 3 3 6 আর 2 হচ্ছে 8। ইথার তো নয়, এটা হচ্ছে কিটোন মনে হচ্ছে, কিটোন, অর্থাৎ এরকম হচ্ছে CH3 CO CH3 হচ্ছে। আর পি এর সম্পর্কে নিচের কোনটি সঠিক, এগুলো আরেকবার বলা হয়েছে, এগুলো বলার প্রয়োজন নেই। আমরা একটু ক্রিয়েটিভ কোশ্চেনে দেখি। ক্রিয়েটিভ কোশ্চেনগুলোতে যদি আমরা দেখি তাহলে দেখবো যে বোর্ডের কোশ্চেনগুলোর মধ্যে পিএইচ এর সংজ্ঞা দাও বহুবার আসছে, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, একই বয়সে বিভিন্ন সময় আসছে। এটা আশা করি আমরা পাবো। পিএইচ স্কেল কি জিনিস? যে স্কেলের সাহায্যে কোনো দ্রবণের অম্ল কিংবা ক্ষারের তীব্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল সাধারণত 0 থেকে 14 পর্যন্ত থাকে।
এবং নিরপেক্ষ দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মানটা 7 হয়, আর অম্লীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মানটা <7 হয়, আর ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ মান <7 হয়। এই কথাগুলো বলে অ্যান্সারটা করলে আশা করি অনেক হবে 1 মার্কসের জন্য, অত কিছু বলারই প্রয়োজন নেই। পিওএইচ এর সংজ্ঞা দাও। পিএইচ এর মতো পিওএইচ এর সঙ্গে পানির আণবিক গুণফল কি? পানির আণবিক গুণফল হচ্ছে পানি থেকে যে আয়ন উৎপন্ন হয় H+ এবং OH- এর গুণফলটাকে বলা হচ্ছে পানির আণবিক গুণফল। এবং 25 সেলসিয়াস তাপমাত্রায় এর মান হচ্ছে, মানটা মনে রাখতে হবে 10⁻14। অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু আমরা দেখি। পিএইচ স্কেলের মানটা 0 থেকে 14 হয় কেন? 0 থেকে 14 হয় কারণ কেডব্লিউ এর মানটা যেহেতু 10⁻14 হয়, এখানে বলা উচিত 25 সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ এর মান সাধারণত এরকম হয় কেন? তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু এই মানটা 0 থেকে 14 নাও হতে পারে। পানির আণবিক গুণফল থেকে কিভাবে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করা যায় এটা একটু তোমরা দেখে নেবে। আমরা এটা দেখেছি। গুণফল থেকে তাপমাত্রা থেকে পানির আণবিক গুণফলের মান বৃদ্ধি পায় কেন? কারণ তাপমাত্রা বাড়লে পানি ভেঙে যাবে, পানি ভেঙে গেলে H+ উৎপন্ন হবে এবং OH- উৎপন্ন হবে, ফলে এদের গুণফলটার মানটা বেড়ে যাবে। H+ এর মান যখন বেড়ে যাবে তখন পিএইচ এর মানটা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিওএইচ এর স্বাদ কেন ব্যাখ্যা করো। বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচ যেমন স্বাদ, পিওএইচ এর স্বাদ বেশ দুইবারই এসেছিল। দ্রবণের আয়নের ঘনমাত্রা বেশি হলে স্কেল অকার্যকর হয় কেন? আয়নের ঘনমাত্রা 1 মোলারের বেশি হলে মূলত এখানে কথা ছিল, নাহলে স্কেল অকার্যকর হয় কেন? কারণটা হচ্ছে যে পিএইচ এর মান একটা বিষয় খেয়াল করে দেখো, এটা একটু ব্যাখ্যা দিয়ে শেষ করে দেব। পিএইচ সমান হচ্ছে -log H+ এর মোলার ঘনমাত্রা, এটা আমরা জানি, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। ঘটনা হচ্ছে, মনে করা যাক যে HCl এর আমরা 3টে অবস্থা বিবেচনা করতে চাই। যখন HCl এর ঘনমাত্রা ছিল 0.1 মোলার, এই অবস্থায় পিএইচ হিসেব করে আমরা দেখছি যে এই মানটা আসে 1। কিন্তু যখন 1 মোলার হবে তখন পিএইচ এর মানটা হবে 0। আর যখন 1 এর চেয়ে যখন বেশি হবে, যদি মনে হয় 2 মোলারও যদি হয়ে থাকে, তাহলে এই মানটা কিন্তু তোমার 0-র চেয়ে কিন্তু কম হয়, অর্থাৎ <0 হয়ে যায়। তা <0 হলে তো পিএইচ স্কেল থাকে না, পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত কার্যকর থাকে। তো যেহেতু 0 এর কম হয়, তার মানে হচ্ছে যে কোনো দ্রবণের ঘনমাত্রা যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে মানটা ঋণাত্মক হয়। তো পিএইচ স্কেল কার্যকর হয় না 3 সময়ে। একটা হচ্ছে যে যদি তাপমাত্রা 25°C না থেকে যদি অন্য কোনো তাপমাত্রা থাকে, তাহলে পিএইচ স্কেল কার্যকর হয় না। কার্যকর হয় না 3 ক্ষেত্রে: তাপমাত্রা 25-এর বেশি হলে বা কম হলেও হয় না, শুধু 25-ই হতে হয়। 2 নম্বর কথা হচ্ছে, ঘনমাত্রা যদি 1 এর বেশি হয়, 1 এর বেশি হলে অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, মানটা হয় নেগেটিভ <0, আর ক্ষারের ক্ষেত্রে এই মানটা হয় পজিটিভ 15, মানে পজিটিভ 0 বলতে 15-এর চেয়ে বেশি হয় আর কি। অর্থাৎ HCl এর ক্ষেত্রে 15, যেমন এইটা যদি আমাদের HCl না হয়, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হতো আর এর ঘনমাত্রা যদি মনে করা যায় যে 2 মোলার হতো, তাহলে কিন্তু এই মান কিন্তু 15-এর চেয়ে মানে 14-এর চেয়ে বেশি হয়ে যেত, অর্থাৎ তখন এটা কার্যকর হতো না। আমাদেরকে মনে রাখতে হবে এই দুই ক্ষেত্রে পিএইচ স্কেল অকার্যকর হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।